নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, রোশনাই মনে মনে বলছে যে এরা তোকে বড় হতে দেবে না রোশনাই, এরা তোকে প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ দেবেই না। সে যতই তুই মনে জেদ নিয়ে আসিস না কেন, তাহলে আমার এখন কি করা উচিত? নিজের জন্য লড়াই করা উচিত, নাকি সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাওয়া উচিত? কিন্তু কোথায় চলে যাব আমি? কেউই তো নেই আমার। ছোটবেলায় বাবা ছেড়ে চলে গেল, আর যখন বড় হলাম তখন মা ছেড়ে চলে গেল। মার সাথে সাথে তো বন্ধু বান্ধবরাও গেল। তাহলে আমার কোথায় যাওয়ার জায়গা আছে এখন? স্যারজি, ওদিকে সুরঙ্গমা মাসি, তাদের বাড়িতে তারাও তো আমাকে কাজের লোক করে রেখেছিল। আর আমি সেখান থেকে, সেই অপমানের হাত থেকে যখন সরে আমি এদিকে এলাম, তখন এদিকে ওদের সেই কাজের লোক হয়েই থাকলাম গুরুজির বাড়িতে। না, আমি গুরুজির কাছে আর কোনো বোঝা হয়ে থাকতে পারবো না। আমাকে এখান থেকে চলে যেতেই হবে। এমনটাই মনে মনে ভাবছে রোশনাই। এদিকে তো আরণ্যকের বাড়িতে গরিমা বলছে যে আমাকে মায়ের সাথে যেতেই হবে, কারণ যেহেতু মুম্বাই যাওয়ার আছে, সেহেতু নাচের জিনিসপত্র সব কিছু তো নিতেই হবে। মা কি নেবে না নেবে সেই কারণেই আমাকে যেতে হবে নিজের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্যে। তখন আরণ্যক বলছে, ঠিক আছে, বেশ, তাহলে তুমি যাও, তুমি এদিকে কোনো চিন্তা করো না, আমি আমাদের টিকিটটা বুক করে নিচ্ছি। সুরঙ্গমা বলছে, আমার টিকিট কাটতে হবে না, আমার টিকিট ইভেন্ট থেকেই কেটেছে। তখন আরণ্যক বলছে, আমি আপনার টিকিটের কথা বলছি না, আমি আমাদের টিকিটের কথা বলছি। সুরঙ্গমা বলছে, সেম ফ্লাইটেই কেটে নিও। তনুশ্রী বলছে বাদশাকে, তুমি অফিসে ইনফর্ম করেছো? বাদশা বলছে, কিভাবে ইনফর্ম করব? আমি এক্ষুনি তো জানতে পারলাম যে মুম্বাই যেতে হবে, তো আমি এক্ষুনি ইনফর্মটা করে দেব। আর এদিকে দেখা যাচ্ছে যে কম্পিটিশন শুরু হয়ে গেছে। অন্যান্য প্রতিযোগীরা তাদের পারফরমেন্স দেখাতে শুরু করে দিয়েছে। এদিকে রঞ্জন গুরুজির সাথে আবার সেই মেয়ে, যেই মেয়ে ষড়যন্ত্র করেছে রোশনাইয়ের বিরুদ্ধে, সে এসছে। বলছে যে গুরুজি, রোশনাই তো বাইরে একা আছে। বলে, হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম যে ওই মেয়েটা নিঃসঙ্গতায় ভুগুক, এর ফলে তার কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে, আর কোনোদিনও নাচের কথা মুখেও আনবে না। যাও, এবার তুমি নিজের জায়গায় গিয়ে বসো, সব কিছু ঠিক হবে। মেয়েটি নিজের জায়গায় চলে যায়। এদিকে একটা পারফরমেন্স শেষ হতেই রুদ্র গুরুজি উঠে গিয়ে বাইরে চলে যায় রোশনাইকে খুঁজতে, রোশনাইকে দেখতে না পেয়ে। ওদিকে আদিত্য কাপুরও বাইরে যায়। রঞ্জন গুরুজি বাইরে গিয়ে দেখছেন যে রোশনাই চলে যাচ্ছে। রোশনাইকে বলছে, তুমি কোথায় যাচ্ছ রোশনাই? বলে যে স্যার, বলে আমি তোমার জন্য এতটা লড়ছি আর তুমি চলে যাচ্ছ? বলে, আমি আর পারছি না গুরুজি। বলে, পারছি না আবার কি? তাহলে তোমার সাহস কোথায় গেল? চলো তুমি আমার সাথে, বলে রোশনাইয়ের হাত ধরে জোর করে নিয়ে চলে যায় ভেতরে। এদিকে আরণ্যককে বাড়ি থেকে বলছে, তোমার অসুবিধে, অফিসে ছুটি নিতে কোনো অসুবিধে হবে না? বলে, একটু তো হবে, কিন্তু ওরা জানে যে আমি এখন গরিমার সাথে মোস্ট অফ দ্য টাইম থাকছি, আর ওয়ার্ক ফ্রম হোম করছি ওরই জন্যে। তো ওর জন্য যদি বাইরে কোথাও আমাকে যেতে হয়, তো আমার মনে হয় যে অ্যালাউ করবে আমাকে। গরিমা বলছে যে আমরা তো হানিমুনে যাইনি, তো আমরা ওখান থেকে কোথাও বাইরে ঘুরতে যাব না? আরণ্যক বলছে, তুমি যদি চাও তাহলে অবশ্যই যাব। তখন গরিমা বলছে, আমি চাই মানে তুমি চাও না? বলে, হ্যাঁ আমি চাই গরিমা। বলে, না, তুমি তো এক্ষুনি বললে যে তুমি যদি চাও। তখন বলে যে আমিও যেতে চাই গরিমা, তুমি, আমি চাই যে তোমার ইচ্ছেগুলো সব পূরণ হোক, আর তোমার পাও এখন আগের থেকে অনেক বেটার আছে। আমার মনে হয় তুমি ভালো পারফরমেন্স করতে পারবে। অর্ণব তখন ভরসা দেয় যে পারবে, নিশ্চয়ই পারবে, তুমি কথাটা মিলিয়ে নিও। তখন গরিমার মুখে একটু হাসি আসে। এরপরে রুদ্রগুরুজি রোশনাইকে নিয়ে এসে ভেতরে বসায় যে এখানে বসো, এখান থেকে এক পাও নড়বে না। কেউ যদি তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে, তাহলে বলবে তাকে আমার সাথে কথা বলতে। রোশনাই তো তখন বসে পড়ে। এদিকে কিন্তু রঞ্জন গুরুজিকে গিয়ে সেই মেয়েটা আবার খবর দিয়ে দিল যে ওই দেখুন, রোশনাই তো আবার অডিটোরিয়ামে চলে এসছে। বলে, তাই নাকি? তারপর রঞ্জন গুরুজি তার সেই লোককে, ওই প্রোডাকশন হাউসের লোককে ডেকে বলে, ওই এখানে কি করছে, যাও বের করে দাও। তখন ওই লোকটা গিয়ে বলে, কি ব্যাপার, আপনি পারমিশন ছাড়া এখানে কেন এসেছেন? যান, বেরিয়ে যান এখান থেকে। রোশনাই বলছে, আপনার যা কথা বলার আপনি গুরুজির সাথে গিয়ে বলুন, উনি আমাকে এখানে নিয়ে এসেছেন। গুরুজি তখন দেখে ফেলে, তখন লোকটিকে ইশারা করছে, কি ব্যাপার, কি হয়েছে, যান এখান থেকে। তখন লোকটি গুরুজির কথায় তো আর কিছু করতে পারবে না। রোশনাইকে বলছে, সববার কিন্তু গুরুজি আপনাকে বাঁচাতে আসবে না, বলে ওখান থেকে চলে যায়। পরে একটা ব্রেক টাইম হয়। আর এদিকে ছোটুর বাড়িতে ছোটুকে তার বাবা বলছে, তোমাকে একটা কাজ করতে পাঠিয়েছিলাম, তোমার এত সময় কেন লাগলো? ছোট বলছে, আসলে রাস্তায় আরও কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়ে এসছি। তখন বড়মা বলছে, তুমি আসলে দেখা করতেই যাওনি, আর তুমি এখানে মিথ্যে কথা বলছো, কোন মুখে বা যাবে দেখা করতে তুমি? এদিকে মিনি বলছে, এই এই ছোটুটা যাও বা একটা মেয়ে পেল, তাও এরকমটা করলো, এরও অবস্থা মনে হচ্ছে আমার মতনই হবে।
তখন বড় মা বলছে, মিনি, সব ব্যাপারে তো তোমাকে কথা বলতে হবে না। বলে, কেন বলবো না শুনি, কেন বলবো না? আমার বিয়েটা তো তোমরা দিচ্ছ না। তখন ছোটু বলছে, তুমি চিন্তা করো না মিনি, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়েটা দেবো। বলছে, আর কবে দেবে শুনি আমার বিয়েটা? আমি মরলে তারপর? নিজের জন্য যাও বা একটা মেয়ে জুটালে, তাও তো রাখতে পারছো না। এত ঝাঁটালাতি খেতে কার ভাল লাগে বলো তো? আমারও বিয়েটা হচ্ছে না, আর তুমিও বিয়েটা করছো না। তখন বড় মা বলছে যে মাধবীর মনটা বোধহয় সত্যি খুব ভেঙে গেছে, ওই জন্য আমাদের সাথে যোগাযোগও রাখছে না। বড় মা বলছে যে আমি কয়দিন ধরে ফোন করে যাচ্ছি, কিন্তু রিং হচ্ছে, ফোনটা ধরছে না। ছোটু বলছে, ভারী সাহস তো, যা হয়েছে আমার সাথে হয়েছে, তোমার ফোনটা কেন রিসিভ করছে না? তখন ছোটুর বাবা বলছে যে তুমি তাকে এতটা অপমান করবে, তার অপমানটা গায়ে লাগবে না বুঝি? সেদিন বিয়ের কথা বলতে গিয়ে কি বললে তুমি? সন্ন্যাস নেবে, মনে আছে তোমার? ছোটু বলছে, আরে বাবা, যাই হোক না কেন, যা হয়েছে তো আমার সাথে হয়েছে, তোমরা এর মধ্যে কেন ঢুকছো? তাছাড়া আমার বিয়ে করতে ইচ্ছে করছে না, আমি কি জোর করে করবো নাকি? বড়মা বলছে, আচ্ছা, মাধবীর মতো অত সুন্দর মেয়েকে দেখে তোমার কি বিয়ে করতে ইচ্ছে করে না? ছোটু বলছে, আমি তো একজন পাত্র হিসেবে অযোগ্য, আমার মতো অযোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়ে তোমরা কি মেয়েটার জীবনটা নষ্ট করে দিচ্ছ না? এই সমস্ত কথাবার্তা বলছে আর কি। এদিকে তো প্রোডাকশন হাউসের লোকজন মানে ফুটেজে কিছু দেখতে পায় না, সেখানে সবাই থাকে, আদিত্য, রঞ্জন গুরুজি, রুদ্র গুরুজি, সবাই আর কি, সবার সামনে আলোচনা হচ্ছে যে আমরা ফুটেজে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। এবার কেউ যদি কাজটা করেও থাকে, তার তো কোনো প্রমাণ আমাদের কাছে নেই, আমরা তো সেটা প্রমাণ করতে পারবো না। তখন রুদ্র গুরুজি বলছে, আপনারা তো সবাই দেখেছিলেন ড্রেসটার যে কাটিং হয়েছিল, সেটা তো কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছিল। তখন ওখানকার লোকজন বলছে, হ্যাঁ, আপনি হয়তো ঠিক কথাই বলছেন, কিন্তু সেটা আমরা প্রমাণ করব কি করে? আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। তাই এবার যা সিদ্ধান্ত জাজেসদেরকেই নিতে হবে। জাজেস বলছে, না না, এতে আমাদের কোনো কিছু বলার নেই, আপনারা যেটা মনে করবেন সেটাই হবে। তখন রঞ্জন গুরুজি বলছে, আর বলার কি আছে? এখানে তো পরিষ্কার যে এখানে মেয়েটা নাচতে পারে না, আর এগুলো সব কিছু মিথ্যে, যা কিছু বলা হয়েছে। প্রোডাকশন হাউসের লোকজন বলছে, আমরা আমাদের সিদ্ধান্ত তো আগেই জানিয়ে দিয়েছি, তবুও যদি আপনারা জানতে চান তাহলে আমরা আরেকবার বলে দেব। আদিত্য কাপুরও বলছে যে আপনাদের ফাইনাল সিদ্ধান্তটা জানালে খুব ভালো হয়। রঞ্জন গুরুজি বলছে, এবার একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। ওই মেয়েটার জন্য আমাদের শোয়ের অনেক রেপুটেশন নষ্ট হয়েছে। রুদ্রপ্রতাপজিকে বলছে রঞ্জন গুরুজি যে, রুদ্রপ্রতাপ, তুমি ক্ষমা চাইতে রাজি আছো তো? রুদ্র গুরুজি তো রঞ্জন গুরুজির কথা শুনে অবাক হয়ে যায়। এদিকে আরণ্যকের বাড়িতে ছোটুর কথা শুনে ছোটুর বাবা বলছে, সব যদি তুমি নিজেই ভেবে নাও, তাহলে আমাদের তো কোনো প্রয়োজন নেই তোমার লাইফে। আর সবার কথা শুনে মিনিও এক কথা বলছে। ছোটু বলছে, দেখো, আমার সাথে তোমরা বিয়ে তো দিয়ে দেবে, বিয়ে করে এসে কি দেখবে যে আমি রোজগারপাতি কিচ্ছু করি না, সংসারে কোনো খরচ দিই না, আমাকে তখন ওর পয়সাতে চলতে হবে। তো সেটা তো আমার কাছে খুব লজ্জার বাবা। তখন বড় মা বলছে, ছোটু, এরপর থেকে তুমি আর তোমার কোনো কথা আমাকে বলতে এসো না। দাদু বলছেন যে যেই মেয়েটা এত ভালো রেজাল্ট করলো, সে তো আরো অনেক বড় হতে পারতো জীবনে, আরো অনেক বড় চাকরি করতে পারতো, কিন্তু ও কি করলো? যে একটা স্কুলে চাকরি নিল। তো ওর তো কোনো লোভ নেই। তো তুমি কি করে ভাবছো যে ও এটা আশা করবে যে ওর যার সাথে বিয়ে হবে সে তাকে সাতমহলা তৈরি করে দেবে? ছোটু বলছে, আরে বাবা, বাড়ি না বানিয়ে দিক, একটা মিনিমাম দায়িত্ব তো পালন করবে, সেইটুকু আশা তো সে করতেই পারে নাকি? দাদু বলছে, তুমি তো নিজের গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করলে না, এতবার করে বলার পরেও। ছোটু বলছে, ভুল করেছি বাবা, আমি এখন এই বয়সে এসে বুঝতে পারছি যে আমি ভুল করেছি। এদিকে কিন্তু রুদ্র গুরুজি খুব রেগে গেছেন, আঙ্গুল দেখিয়ে রঞ্জন গুরুজিকে বলছেন, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। রঞ্জন গুরুজি বলছেন, আমি সীমা ছাড়িয়ে যাচ্ছি? আর কালকে তোমরা যেটা করলে সেটা সীমা ছাড়ানো নয়? অতগুলো ক্যামেরার সামনে যখন অপমান করলে সবাইকে, সেটা কি সীমা ছাড়ানো নয়? তখন রুদ্র গুরুজি বলছেন, আমি কাউকে কোনো অপমান করিনি, আর আমি অন ক্যামেরা কোনো কিছু বলিনি, না রোশনাই বলেছে। রঞ্জন গুরুজি বলছে, কালকে তুমি বলনি যে রোশনাইয়ের ড্রেসটা নিয়ে কেউ কাটাছেঁড়া করেছে, সেই জন্য ওর পারফরমেন্স ভালো হয়নি, আর আজকে তুমি কথা ঘোরাচ্ছ ক্ষমার কথা বলতে গেলে? রঞ্জন গুরুজি এদিকে বলছেন প্রোডাকশন হাউসের লোকজনকে, যদি আপনাদের মনে হয় যে রুদ্রপ্রতাপ আর তার মানে রোশনাইয়ের জন্যে আপনাদের কোনো ক্ষতি হয়নি, আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি, তাহলে আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব আমার ডান্সার্সদের নিয়ে। তখন তো প্রোডাকশন হাউসের লোকজন বলছে, এটা আপনি কি বলছেন? বলে, হ্যাঁ, একদম ঠিক বলছি, আর একটা ডান্স বাকি আছে, আপনারা আপনাদের অ্যাক্টরকে দিয়ে মানে অ্যাঙ্কারকে দিয়ে ঘোষণা করান যে রোশনাই আর কোনো পারফর্ম করবে না, আর ওর জন্য মানে ও আর কোনোদিনও এখানে পারফর্ম করবে না, যে ও এই শোয়ের সাথে কোনোদিনও যুক্ত ছিল না আর ভবিষ্যতে যুক্ত থাকবেও না, এই কথাটাও ঘোষণা করান। টেলিভিশনের সামনে তার মেন্টর রুদ্রপ্রতাপকে ক্ষমা চাইতে হবে। রুদ্র গুরুজি তো বলছে, এসব আপনি কি বলে যাচ্ছেন? রঞ্জন গুরুজি বলছে, একদম ঠিক বলেছি, যে নাচতে পারে না, নাচের কোনো কিছু জানে না, তাকে নিয়ে তুমি এত বড় বড় কথা বলছো। যাই হোক, প্রোডাকশন হাউসের লোককে বলে, আপনারা সিদ্ধান্ত নিন তাড়াতাড়ি, আমি বাইরে অপেক্ষা করছি।
এদিকে রুদ্রগুরুজি প্রোডাকশন হাউসের লোকজনকে বলছে যে এসব কি হচ্ছে স্যার। তখন বলছে যে দেখুন রুদ্রপ্রতাপজি, আপনি হচ্ছেন এত বড় একজন মানুষ, আপনি এত বছর ধরে আমাদের সঙ্গে আছেন, একজন বিশিষ্ট মানুষ, তো আপনাকে তো ক্ষমা চাইতে বলার স্পর্ধা আমাদের নেই, কিন্তু রোশনাই তো ক্ষমা চাইতে পারে। আদিত্য কাপুর বলছে রোশনাই কেন ক্ষমা চাইবে? বলছে দেখুন রোশনাইয়ের জন্য আমাদের প্রোগ্রামের রেপুটেশন নষ্ট হতে হতে বেঁচেছে, তো ও যদি ক্ষমাটা চেয়ে নেয় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, বলে তা না হলে মানহানির মামলা করতে বাধ্য থাকবো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পর্বকে লাইক করতেও ভুলবে না। আর যদি পর্ব সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে জুড়ে থাকার জন্যে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পর্বের বিস্তারিত দেখতে অর্থাৎ ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।